গপ্পপুর লোকালে আপনাদের স্বাগতম। আজকের গল্প বিমল করের লেখা হাসির গল্প বসন্ত বিলাপ। বিমল কর জন্মগ্রহণ করেন 19শে সেপ্টেম্বর 1921 আর মৃত্যুবরণ করেন 26শে আগস্ট 2003। তিনি একজন ভারতীয় বাঙালি লেখক। তিনি উত্তর 24 পরগনার টাকিতে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম জ্যোতিষচন্দ্র কর এবং মাতা নিশিবালা কর। বিমল কর জব্বলপুর, হাজারিবাগ, ধানবাদ, আসানসোল প্রভৃতি জায়গায় ছোটবেলা কাটিয়েছেন। তিনি বিদ্যাসাগর কলেজ থেকে বিএ পাস করেন। তারপর আসানসোল অ্যামিউনেশন প্রোডাকশন ডিপোয়ে এআরপি হিসেবে কর্মজীবন শুরু করেন। 1944 খ্রিস্টাব্দে তার রচিত প্রথম ছোট গল্প অম্বিকানাথের মুক্তি প্রবর্তক পত্রিকায় প্রকাশিত হয়। 1946 খ্রিস্টাব্দে তিনি মণিলাল গঙ্গোপাধ্যায় সম্পাদিত পরাগ পত্রিকায় সহ সম্পাদকের কাজ পান। 1954 খ্রিস্টাব্দে তার রচিত প্রথম ছোট গল্প সংকলন বরফ সাহেবের মেয়ে প্রকাশিত হয়। সেই বছরেই দেশ পত্রিকার বিভাগীয় প্রধান হিসেবে যোগ দেন। এই পদে তিনি 1982 সাল অবধি ছিলেন। এছাড়া তিনি শিলাদিত্য এবং গল্পপত্র পত্রিকার সঙ্গেও যুক্ত ছিলেন। ছোটদের জন্য তার রচিত একটি চরিত্র অবসরপ্রাপ্ত ম্যাজিশিয়ান কিঙ্কর কিশোর রায় বা কিকিরা। কিকিরার উপন্যাস পুজো বার্ষিকী আনন্দমেলায় প্রকাশিত হতো। তার রচিত বেশ কয়েকটি কাহিনীতে চলচ্চিত্র নির্মিত হয়েছে, যেমন বসন্ত বিলাপ, হ্রদ, বালিকা বধূ, যেটি হিন্দিতেও নির্মিত হয়েছিল। যদুবংশ, ছুটি, এটি তৈরি হয়েছিল তার খড়কুটো উপন্যাসের উপর ভিত্তি করে। বিমল কর অসময় উপন্যাসের জন্য 1975 খ্রিস্টাব্দে সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিলেন। এছাড়া কলকাতা বিশ্ববিদ্যালয়ের শরৎচন্দ্র পুরস্কার, দিল্লি বিশ্ববিদ্যালয়ের নরসিংহ দাস পুরস্কার পান। তিনি দুবার আনন্দ পুরস্কার লাভ করেছিলেন। তিনি বহু ছোট গল্প এবং কিশোর উপন্যাসও লিখেছিলেন। আজকের গল্প বসন্ত বিলাপ। প্রধান চরিত্রে শ্যাম, অনু এবং মণি। গন্তব্য স্টেশন গপ্পপুর, পরবর্তী স্টেশন গপ্পপুর। সকল যাত্রীদের উদ্দেশ্যে জানানো হচ্ছে, পুরো গল্পটি শুনে মন্তব্য এবং উৎসাহ প্রদান করার জন্য অনুরোধ করা হচ্ছে। অতি তুচ্ছ ঘটনা থেকে অনেক বৃহৎ কাণ্ড ঘটে যায়। শ্যামের বেলায়ও ব্যাপারটা সেই রকম ঘটেছিল। রেল স্টেশনের বাইরে সিঁড়ির কাছে শ্যাম দাঁড়িয়েছিল, মুখে প্রায় ফুরিয়ে আসা সিগারেট। ভিড়টির বলতে আশেপাশে তখন বিশেষ কিছু ছিল না। শাটল ট্রেনের যাত্রীরা সকলেই চলে গেছে একরকম। শ্যাম সামনের দিকে তাকিয়ে একটা সাইকেল রিক্সা খুঁজছিল, কিন্তু সে বেশ অন্যমনস্ক ছিল। অন্যমনস্কতার মধ্যেই শ্যাম দূরের একটা রিক্সাকে ডান হাত তুলে ইশারায় কাছে ডাকল এবং অন্যমনস্কভাবেই বাঁ হাতের আঙুলের টোকায় সিগারেটের অতি ক্ষুদ্র অংশটা বাঁদিকে ছুঁড়ে দিল। ও রিক্সা! শ্যাম সামনে রিক্সা দেখছিল, আশপাশ দেখেনি। রিক্সার জন্য শ্যাম এগোতে যাচ্ছে, আচমকা তার জামা ধরে কেউ বেজায় জোরে টান মারল। এই মিস্টার! মুখ ফিরিয়ে শ্যাম দেখল বসন্ত বিলাপের সেই সিংহবাহিনী, পাশে তার অন্য এক সঙ্গিনী। একেবারে প্রথমটায় শ্যাম কিছু না বুঝে চমকে ওঠার মতন হলেও পরের কয়েকটি মুহূর্তের মধ্যে সব বুঝে নিয়ে হতভম্ব হয়ে গেল। তার সিগারেটের টুকরোটা মেয়েটির অর্থাৎ সেই সিংহবাহিনীর শাড়ির সামনের কুচির মধ্যে ছুঁচোবাজির মতন ঢুকে গিয়েছিল। স্টেশনের সিঁড়িতে দাঁড়িয়ে দিবালোকে শাড়ির পায়ের কাছের কুচিটা দুলিয়ে নাচিয়ে কিছুটা বা সামনে বাড়িয়ে মেয়েটি অগ্নিমূর্তি হয়ে শ্যামকে সগর্জনে ধমকাতে ও গালিগালাজ করতে শুরু করল। মেয়েদের আরক্ত মুখ, রাঙা চোখ, সুকঞ্চিত ভ্রু, স্ফুরিত নাসা কোনোটাই শ্যামের অপ্রিয় বস্তু নয়, কেননা শ্যামের মাত্র 34 বছর বয়স। সে একটু আধটু শৌখিন কাব্যচর্চাও করে থাকে এবং এখনও সে অবিবাহিত। কিন্তু এই মুহূর্তে শ্যাম চোখে অন্ধকার দেখছিল। তার সম্মুখস্থ মেয়েটির তর্জন গর্জনে তার হুঁশ প্রায় ছিল না, আর গালিগালাজ যেটুকু মরমে প্রবেশ করছিল তাতে অপমানে শ্যাম একেবারে ঘোর কৃষ্ণবর্ণ হয়ে যাচ্ছিল। ইডিয়েট, অসভ্য, জন্তু, অভদ্র ইত্যাদি শব্দগুলি ছুরির মতো শ্যামের আত্মসম্মানে যত্রতত্র বিদ্ধ হলেও সে শুধু তোতলাবার চেষ্টা করছিল, কথা বলতে পারছিল না। অবশেষে মেয়েটি যখন শ্যামকে বাঁদর বলল এবং শ্যামের কান ধরে ছিঁড়ে দেবার অভিপ্রায় জানিয়ে কান ধরার একটা ভঙ্গিও করল, তখন শ্যাম আর সহ্য করতে পারল না। বলল,
এটা ইন্টেনশনাল নয়। সঙ্গে সঙ্গে আরও গর্জন করে মেয়েটি বলল, নিশ্চয়ই ইন্টেনশনাল। চিনি না আপনাদের, যত ফেউয়ের দল। অগত্যা শ্যাম চুপ। কিছু লোকজন মুটে মজুর জমে গিয়েছে আশেপাশে। অবশেষে সঙ্গিনীকে টেনে নিয়ে গিয়ে সিংহবাহিনী সামনে রিকশায় উঠল। শ্যামেরই ডাকা সেই রিকশাটা। যাবার সময় মেয়েটি গলা বাজিয়ে বলে গেল, এরকম নচ্ছাদদের ধরে নিয়ে গিয়ে পুলিশে দিতে হয়, যত সব বাঁদর। শ্যাম অসহায়ের মতো দাঁড়িয়ে থাকলো। তার অবস্থাটা বর্জাহাতের মতন। শ্যাম ভদ্রলোক, সে অশিক্ষিত বেকার বকাটে নয়। তার চেহারা বা চালচলনে বাদরামির করার কোনো লক্ষণ নেই। পুলিশে দেবার মতন লোক শ্যাম নয়। সেই শ্যামকে আজ এই হাটের মধ্যে মেয়েটা অপমানের একশেষ করে গেল। ছি ছি, শ্যাম শুধু আহত হলো না, বেচারির চোখে প্রায় জল এসে গেল। সন্ধ্যাবেলায় শ্যাম বিরক্ত, বিমর্ষ ও উত্তেজিত হয়ে তাদের আড্ডায় এসে বলল, সিধু, আমি সুসাইড করব। সিধু চওড়া চৌকির ওপর পাতা মোটা 17 ইঞ্চির ওপর কাত হয়ে শুয়ে ফুটবলের লিগ টেবল খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিল। দত্তগুপ্ত একটা তাকিয়া মাথায় দিয়ে শুয়ে শুয়ে কড়িকাঠ দেখতে দেখতে উচ্চাঙ্গ সঙ্গীতের সুর ভাঁজছিল নিচু গলায়। আর ললিত, এই বাড়ির হাফ মালিক, তাস কাগজ কলম বের করে নিচ্ছিল। শ্যামের প্রবেশ এবং ক্ষোভ প্রকাশ বন্ধুদের তেমন উৎসাহ সঞ্চার করল না। সিধু লিগ টেবল থেকে মনে মনে একটা অঙ্ক কষতে লাগলো। দত্তগুপ্ত নির্বিকার চিত্তে সুর সাধনা করে যেতে থাকলো। ললিত শুধু বলল, কি করবি? সুসাইড। বাহ, ভালো জিনিস, জাপানিরা হরদম করে। বন্ধুদের এই রকম পরিহাস ঠাট্টা মনোভাব শ্যাম বরদাস্ত করতে পারল না। চৌকিতে না বসেই শ্যাম বার দুই পায়চারি করল, দীর্ঘশ্বাস ফেলল। তারপর তিক্ত গলায় বলল, আমার মরে যেতে ইচ্ছা করছে। লাইফে এরকম বেইজ্জতি আর হয়নি। বসন্ত বিলাপের সেই মেয়েটা, সিংহবাহিনীটা পাবলিক প্লেসে দাঁড়িয়ে আমার ইনসাল্ট করেছে, আমার কান ধরে ছিঁড়ে দেবে বলেছে। শ্যাম আরও কিছু বলতে যাচ্ছিল, দম নেবার জন্য থেমে গেল। বসন্ত বিলাপের নামেই হোক বা সিংহবাহিনীর টানেই হোক, সিধু এবার মুখ উঠালো। ললিত ভালো করে নজর করতে লাগলো শ্যামকে। সুরচর্চা থামিয়ে দত্তগুপ্ত উঠে বসতে বসতে বলল, কস কি রে শ্যাম, মাইয়া মানুষে তোরে ইনসাল্ট করলো? ব্যাপারটা কি? সিধু পকেট থেকে পানের মোড়কটা বের করে পাশে রাখলো। বলল, তোকে বেইজ্জত করলো কেন? চোখ ফোক টিপেছিলি নাকি? শ্যাম আগুন হয়ে উঠল। হোয়াট ডু ইউ মিন? আমি কি শালা লোফার না লোচা? তুই চড়ছিস কেন? আমি কি গাল টেপার কথা বলেছি? চোখ টেপা কোনো ক্রাইম নয়। আয় বস, কি হয়েছে বল সব। বন্ধুরা এবার আর ঠান্ডা থাকতে পারল না। রীতিমতো চঞ্চল হয়ে উত্তেজিত হয়ে উঠল। দত্তগুপ্ত স্কুলে পড়ার সময় কোথায় যেন বক্সিং শিখেছিল। ঘুষি পাকিয়ে বলল, একটা ঘুষি দিলি না কেন? এমন সময় ললিতের বৌদি মণিমালা ভিতরের দরজা দিয়ে আবির্ভূত হলো। মণিমালার বয়স বেশি নয়, ললিতের সমবয়সীই হবে হয়তো, এবং এই আড্ডার 4 আনা সদস্য। অর্থাৎ সে এখানকার গল্পগুজবে কখনো সখনো থাকে এবং মাঝে মাঝে তাস খেলায়। পরিবর্তে তাকে এই 4 দেবরকে চা এবং মাঝে মধ্যে খাবার টাবার খাওয়াতে হয়। মণিমালা বরাবরই হাসি খুশি মানুষ, তামাশা রসিকতায় কিছু কম যায় না। দেখতে সুশ্রী, সামান্য গোলগাল ধরনের চেহারা। মণিমালা এসে বলল, কি এখনও তাস পড়েনি? শ্যামরা কেউ কোনো জবাব দিল না। মণিমালা 4 জনের ভাবসাব দেখতে লাগলো। সামান্য পরে ললিত বলল, আজ আমরা তাস খেলছি না, একটা ব্যাপার ভাবছি। তুমি বরং স্ট্রং করে চা পাঠিয়ে দাও। মণিমালা যেন কোনো কিছুর গন্ধ শুঁকতে পেল। সন্দিগ্ধ গলায় বলল, তা ব্যাপারটা কি শুনতে পারি না? বন্ধুদের মধ্যে চোখাচোখি হবার আগেই দত্তগুপ্ত বলল, শ্যামচাঁদের কান। কথাটা দাশগুপ্ত শেষ করতে পারল না। তার আগেই শ্যাম জোরে একটা কনুইয়ের গুঁতো দিল গর্ধবটাকে। উফ শব্দ করে দত্তগুপ্ত থেমে গেল। উফ, ব্যাপারটা এখন তোমায় বলতে পারছি না। না কি রে, কি বলিস? ললিত বন্ধুদের দিকে ছোট চোখ করে তাকালো। পরে বলবো, একটু চা ফা খাওয়াও আগে। মণিমালা শ্যামের দিকে তাকিয়ে মুচকি হাসল, হেসে চলে গেল। মণিমালা চলে যেতেই শ্যাম দত্তগুপ্তকে খেঁকিয়ে উঠল। রাস্কেল কোথাকার, এক্ষুনি ডুবিয়ে ছেড়েছিল।
বৌদির কাছে তুই আমার বেইজ্জতির কথা বলছিলি, কেলেঙ্কারি হয়ে যেত। বৌদিরে কইতে দোষ কি? সে বলল বটে, কিন্তু তার বোকামিটা বুঝতে পেরেছিল। দোষ কিছু নয়, প্রেস্টিজ আরও পাঞ্চার হতো। বাজে কথা থাক, এখন কি হবে লেট আস ডিসাইড। ব্যাপারটা এমনভাবে ছেড়ে দেওয়া যায় না, স্পেশালি বসন্ত বিলাপের সঙ্গে আমাদের এটা থার্ড রাউন্ড। আগে দুবার মেয়ে ছেলে বলে ছেড়ে দিয়েছিলাম, বাট নট দিস টাইম। আগের দুবার অর্থাৎ একবার বসন্ত বিলাপের বাড়ি থেকে এক রাজ্যেই ময়লা সিঁদুর মাথার উপর ফেলে দেওয়া হয়েছিল। অন্যবার অবশ্য সেটা প্রত্যক্ষ নয় পরোক্ষভাবেই বসন্ত বিলাপ ললিতদের বেইজ্জত করেছিল। সরস্বতী পুজোর নিমন্ত্রণ পত্র বলে ডাক মারফত ঠিকানা লেখা খাম পাঠিয়ে দিয়েছিল। ভিতরের কার্ডে বা ছাপা চিঠি কিছু ছিল না। দত্তগুপ্তর কাছ থেকে একটা সিগারেট চেয়ে নিয়ে সিধু ততক্ষণে ধরিয়ে ফেলেছে। লম্বা ধোঁয়া ছেড়ে বলল, না, আর টলারেট করা যাবে না, আমাদের স্টেট ফাইট দিতে হবে। ফাইটে কাম নেই রে, টাইটেই চলবো। ডোন্ট লাভ, এটা হাসির ব্যাপার নয়। দত্তগুপ্ত একান্ত অনুগত্যের মতো মুখভাগ গম্ভীর করে নিল। অতঃপর চার বন্ধু গভীর মনোযোগ সহকারে ব্যাপারটা নিয়ে ভাবতে বসল। বসন্ত বিলাপ সম্পর্কে এবার কিছু বলতে হয়। সংক্ষেপে বললে এই দাঁড়ায় যে ললিতদের পাড়ায়, এমনকি এই রাস্তার উপরেই বসন্ত বিলাপের অবস্থান। বেশি নয়, এই বাড়ি থেকে মাত্র 2 মিনিট হাঁটলেই বাড়িটা দেখা যায়। লালচে রঙের ছোটোখাটো দোতলা বাড়ি একটা, নিচে উপেন শাঁকারার দোকান। উপেনের পাশে অবশ্য হোমিও ডাক্তার গিরিজবাবুর ডিসপেন্সারি। আজ প্রায় বছরখানেক হতে চলল কয়েকটি মেয়ে এসে এই বাড়িটা ভাড়া নিয়ে একটা মেয়ে মেসে বা একটা মেয়ে হোস্টেল তৈরি করে দিব্যি আছে। হই হল্লা চেঁচামেচি করে, নিচে গিয়ে বেশ আছে সব। মনেই হয় না মেয়েদের বয়স হয়েছে। সবাই চাকরি বাকরি করে, কেউ বা রেলে, কেউ বা কলেজে, আবার কেউ বা হাসপাতালে। স্কুলে চাকরি করা মেয়েও আছে জোনা 2-3। সবচেয়ে আশ্চর্য, এই মেয়েদের মধ্যে বিবাহিত বলতে মাত্র একজন, প্রতিমা, হাসপাতালের মেট্রন, বয়স একটু বেশিই হবে। অন্য কোনো মেয়ের মাথাতেই এখন পর্যন্ত সিঁদুরের দাগ ধরেনি। বাড়িটার একটা নম্বর আছে, কিন্তু নাম নেই। নামটা শ্যামদের দেওয়া, শ্যামেরই। জনা 8-10 জন মেয়ে যে বাড়িতে থাকে এবং যেখানে সকলেই প্রায় কুমারী, সেই বাড়ির নাম বসন্ত বিলাপ হলে খুব বেমানান নিশ্চয়ই হয় না। শ্যামের যুক্তিতে এতগুলি যুবতীর কৌমার্য অবলম্বনে বসন্তের বিলাপ ছাড়া আর কী বা। শ্যাম এবং শ্যামের বন্ধুদের কাছে আজ বছরখানেকই বসন্ত বিলাপ প্রবল কৌতূহল ও রহস্যের বিষয়। এই 1 বছরে বসন্ত বিলাপের পরিবর্তন অল্প স্বল্প হয়েছে। নতুন কেউ এসেছে, পুরনো কেউ চলে গেছে, ওদের ঝি বদলেছে, তবু মোটামুটি চেহারাটা সেই একই রকম আছে। আর শ্যামরা বসন্ত বিলাপের অধিবাসীদের নামধাম কর্মক্ষেত্র সম্পর্কে সম্পূর্ণ ওয়াকাকি বহাল। মেয়ের রূপ, গুণ, চারিত্রিক বৈশিষ্ট্য বিচার করে তারা আবার নিজেদের মধ্যে এক একজনের এক একটা নাম দিয়েও রেখেছে। যেমন সিংহবাহিনী। সিংহবাহিনীর আসল নাম অনুরাধা সিংহ। বয়স বছর 30-এর সামান্য বেশি বলেই মনে হয়। মাথায় সামান্য খাটো, বেশ পুষ্ট চেহারা, মেজাজ খুব কড়া ধরনের। রাস্তা দিয়ে হাঁটার সময় মিলিটারি মেজাজে হাঁটে। গলার স্বর থেকে মনে হয় ভগবান যেন তার আলজিবের কাছে একটি বিশেষ ধরনের টিনি মাইক লাগিয়ে দিয়েছে। চালচলনে ব্যবহারে যার এত দাপটের ভাব, তাকে দত্তগুপ্ত মহিষমর্দিনী বলতে চেয়েছিল, কিন্তু শ্যাম বা ললিত এতটা নির্দয় হতে রাজি হয়নি। বরং অনুরাধা সিংহকে সিংহবাহিনী বলাই সঙ্গত। তাছাড়া এটা তো ঠিকই মেয়েটিকে তার চরিত্রিক সিংহেই মোহন করছে। এবার মণিমালা চা নিয়ে এসে ললিতদের কাছে একটা বেতের মোড়া টেনে নিয়ে এসে বসল। ললিত প্রথমে হালকাভাবে বলল, দাদা কোথায়? কোথায় আর, যেখানে যার দৌড়। কলিয়ারির এক মক্কেল এসে নিয়ে গেছে। আজ পল্টনকে একবার তো দেখলাম না বৌদি, কোথায় গেছে? আজ বাপের সঙ্গে গেছে, যা বায়না। শ্যাম, ললিত ও দত্তগুপ্তের মধ্যে গোপনে চোখ চাওয়াচাওয়ি হয়ে যাচ্ছিল। শেষ পর্যন্ত ললিত গলা পরিষ্কার করে নিয়ে বলল, বৌদি, আমরা একটা সিরিয়াস ম্যাটার নিয়ে আলোচনা করছিলাম। ব্যাপারটা খুব সিক্রেট। এখন ব্যাপারটা হচ্ছে কি, মানে তুমি এমন একটা পার্টি না, ঠিক পার্টি নয়, ধরো সম্প্রদায়ের লোকজন যারা আছে
আমরা পুরুষেরা কিছুই বলতে পারি না, ব্যাপারটা মেয়েদের নিয়ে। তবু আমরা বলবো তোমাকে কনফিডেন্সে নেওয়া হলো। বড় ভনিতা করছো, ব্যাপারটা বললে শুনি। আপনি আমাদের দলে, এটা কিন্তু প্রমিস করতে হবে। মণিমালা ঘাড় হেলিয়ে বলল, সত্যি সত্যি সত্যি। ব্যাপারটা বসন্ত বিলাপ নিয়ে। আজ সেই সিঙ্গিরা শ্যামকে 10 জনের সামনে যাচ্ছে তাই করে অপমান করেছে। আমরা কিন্তু শোধ নেব। রিভেঞ্জ, বুঝলেন না বৌদিদি, সিংহিরে টাইট রমু। দত্তগুপ্তর বাড়ি কোনো কালেই পূর্ববঙ্গে ছিল না, অথচ সে এইভাবে কথা বলে। এটা নিছক রঙ্গ করেই। বাড়িতে তার নিজের বৌদিদিও পূর্ববঙ্গীয়, দাদা খাস শান্তিপুরি বাংলায় কথা বলে। নিতান্ত যেন বৌদিদিকে সান্ত্বনা দেওয়ার জন্য দত্তগুপ্ত ল্যাঙ্গুয়েজ ক্লাসের মতন পূর্ববঙ্গীয় ভাষাটা রপ্ত করেছে। স্টেশনের ঘটনাটা সিধু সংক্ষেপে বলল। শুনতে শুনতে মণিমালা হেসে অস্থির। শ্যাম ক্ষুব্ধ হয়ে উঠল, বলল, বৌদি আপনি হাসছেন? ব্যাপারটা কিন্তু হাসির নয়, আমি সত্যিই বড় অপদস্থ হয়েছি। মণিমালা আঁচলের আগায় মুখের বেশি হাসিটা মুছে খানিকটা শান্ত হয়ে বলল, সত্যিই ভাই, ব্যাপারটা খারাপ, কিন্তু আপনিই বা অত কথা শুনলেন কেন? 2-4টে বলে দিলে পারতেন। রিটর্ট ইন ডেঞ্জারই বেস্ট পলিসি। আমরা একটা প্ল্যান করে ফেলেছি। একটাই আনসাকসেসফুল হলে অন্য পথ বেছে নেব। আমাদের প্ল্যানটা তুমি শুনবে? বলো, শুনি। ললিত তাদের মতলবটা বলল। শুনে মণিমালা শান্ত মিষ্টি হাসি হেসে বলল, ওসব ছাই কেন আসবে না? বাড়িটার গায়ে শুধু দাদের মতন দাগ হবে, তাছাড়া পাড়ার 5 জনের চোখে পড়বে, তোমরাও ধরা পড়বে। কিন্তু বৌদিদি, পোস্টারিংটা খুব এফেক্টিভ হবে। আমরা শুধু ছড়া লিখব, কিংবা সিনেমার কিছু হালকায়দার বিজ্ঞাপনের মতো প্রথম দিন শুধু একটা লাইন, যেমন একটি দুরন্ত আকর্ষণ, পরের দিন আরও 1 লাইন, নয়ন সার্থক। মণিমালা মাথা নাড়ল। না না, এসব কি? তাহলে ছড়া শ্যাম লিখবে, আমরা ফুলস্কেপ কাগজে রঙিন কালি দিয়ে বেশ ডিজাইন করে চন্দরকে দিয়ে লিখিয়ে নেব। দেওয়ালে আঁটবে কে? পয়সা দিলে কাগজ আটার লোক পাওয়া যায়। তা যাক, এটা কিন্তু খারাপ, এভাবে কারো পেছন লাগা ভালো নয়। এই তো তোমার কমিউনিটির ইন্টারেস্ট দেখতে লাগলে। শ্যাম বা আমাদের পেছনে লাগতে বসন্ত বিলাপের মেয়েদের তো খারাপ লাগেনি, গোলমালটা ওরা পাকিয়েছে, আমরা নয়। মণিমালা ওদের মাথা ঠান্ডা করার জন্য নরম গলায় বলল, কে কার পেছনে লেগেছে সেটা অন্য কথা, তাহলে তোমরা মেয়েদের পেছনে এভাবে লাগবে কেন? অন্যভাবে লাগো। অন্যভাবে লাগা মানে তো ঢিল ছোড়া। 2-4টে বোমাও মারা যায়, কিন্তু সেটা কি উচিত হবে? আমরা ভদ্রলোকের মতো অহিংস সংগ্রাম করতে চাই। ওদের ঝাড় শুদ্ধ এপাড়া থেকে ওঠাতেই হবে। বেজায় পাজি হয়ে গেছে সব কটা, জটলা করে দাঁড়ায়, দোতলায় বারান্দা থেকে মুখ বাড়িয়ে টিটকিরি মারে, আমাদের বাঁদর ছাদর ভাবে। মণিমালা যথেষ্ট চালাক, আবহাওয়া বুঝে নিয়ে বলল, তোমরা লাগতে চাও লাগো, তবে আমি বলছিলাম কি, খুব চুপচাপ কাউকে কিছু জানতে না দিয়ে পেছনে লাগো। 4 বন্ধুই একসঙ্গে বলল, কিরকম? মণিমালা জবাব দিল না। ললিত বলল, তোমার আইডিয়াটা কি রকম? দাঁড়াও, ভাবি একটু। মণিমালা ভাবতে লাগলো। 4 বন্ধুই মণিমালার মুখের দিকে তাকিয়ে অপেক্ষা করতে লাগলো নীরবে। শেষ পর্যন্ত মণিমালা বলল, আমি একটা উপায় ভেবেছি। কি? মণিমালা তার উপায়টি ব্যক্ত করল, সঙ্গে সঙ্গে নানা জটিল প্রশ্ন। মণিমালা সব প্রশ্নেরই জবাব দিল যতটা সাধ্য। দেখা গেল মণিমালার সিদ্ধান্ত ওরা মেনে নিয়েছে। সপ্তাহ 2 পরে সিধুই একদিন নাচতে নাচতে এসে বলল, লেগেছে রে, লেগেছে। ললিত যদিও আঁচ করতে পারল, তবুও শুধল, কি লেগেছে? হুলস্থুল, বসন্ত বিলাপে ফায়ার লেগে গেছে। শ্যাম হাতের কাগজটা ফেলে দিয়ে সহর্ষে চিৎকার করে উঠল, লেগে যাক, লেগে যাক, লাগিয়ে দে মা জগদম্বা। ফায়ার স্প্রেড করলে আমারে কল দিস রে সিধু। বাইরে আজ বিকেল থেকে খানিকটা ঝোড়ো ভাব হয়েছে। আকাশে মেঘ জুটেছে দুপুর থেকে। বৃষ্টি নেই, মাঝে মাঝে মেঘ ডেকে উঠেছে, হয়তো মাঝরাত থেকে বৃষ্টি নামবে। ললিত সিধুকে জিজ্ঞাসা করল, লেগেছে তুই বুঝলি কি করে?
সিক্রেট মিশন ভাই, বলেছিলাম না আমি ওটা ক্যাচ করে ফেলবো। এইবার জমবে। বৌদিকে ডাক, ডাক বৌদিকে। ললিত, শীঘ্রই। ললিতকে উঠতে হলো না। দত্তগুপ্তই উঠে ভিতরের দরজায় গিয়ে চেঁচিয়ে চেঁচিয়ে মণিমালাকে ডাকলো। সিধু বলল, আমি ভাবছি আরও একবার ওষুধটা রিপিট করে দেওয়া যাক। প্রথমটাতে বেশ ধরেছে যখন, তখন রিপিট করলে আরও ফার্স্ট ক্লাস হবে, কি বলো? গুড আইডিয়া। এবার ডোজ আরও একটু কড়া করে দেওয়া যেতে পারে। তাহলে এবার স্যাম খরচাটা দিক। আমি একলা কেন? তোর জন্য এই লড়াই, তোকে নিয়েই আমাদের লড়তে হবে। তুই সারা চ্যাম্পিয়ন হবি। শ্যাম কি যেন ভেবে বলল, আমার একলার সঙ্গে লড়াই হচ্ছে না, হচ্ছে আমাদের সঙ্গে। তাহলেও তোরা বলছিস যখন আমি দেব, টাকা দেব। যা অপমান হয়েছি সেদিন। সামান্য পরেই মণিমালা এলো। মণিমালা আসতেই সিধুরা সহর্ষে হুররে দিয়ে উঠল। হুররে! হলো কি তোমাদের এত ফুর্তি? বৌদি, ওষুধ ধরেছে। থ্যাংক ইউ ভেরি মাচ। তোমার চাল টেরিফিক লেগেছে বৌদি, এতটা আমরা ভাবিনি। তোমার একটা মিনিস্ট্রি দেওয়া উচিত। শুনি শুনি, ব্যাপারটা বলো। আমি আসল গোয়েন্দা লাগিয়েছিলাম। বসন্ত বিলাপে রোজ 10-15 খানা করে আসছে। আরও আসবো গো বৌদিদি। শ্যামচাঁদের পয়সায় রিপিট ডোজ আরনের কথা ফাইনাল হয়েছে না? হ্যাঁ, আমরা ভাবছি আরেকবার বেরোবই। আরেকটা ঝেড়ে দিন, ব্যাপারটা বেশ পোক্ত হবে। তুমি কি বলো? আপনার কনসেন্ট পেলেই আমরা দিয়ে দিই। মাথা হেলিয়ে হেসে মণিমালা বলল, বেশ ভালো কথাই তো, দিয়ে দিন। চার বন্ধুই আবার সহর্ষে চৌকি চাপড়ালো। বৌদি, আপনি সত্যি গ্রেট। আপনার কি মাথা, আমাদের গোল খাইয়ে দিতে পারেন। আপনারে অবশ্য আমাকেও রসগোল্লা খাওয়ান দরকার, খাইবেন নাকি? হাসির চোটে ফেটে পড়তে পড়তে মণিমালা বলল, মাঝপথে নয়, একেবারে শেষে। আগে আপনারা সত্যি সত্যিই জিতুন, তারপর ফাইনাল ভিক্টরির পর আমরা 1 মাস তোমার সিনেমা দেখাবো। যে বই আসবে, চপ, কাটলেট, মিঠে, পান খাওয়াবো, যত খেতে পারো। যদি বলো আমাদের আড্ডায় তোমার নামটাও আমরা রেজিস্ট্রি করে নিতে পারি। কিন্তু বৌদি, মেয়ে বলেই তোমার এত পেঁচালো বুদ্ধি। ভীষণ অরিজিনাল কিন্তু সূক্ষ্ম। আমরা ফিউচারে যে কি ভগবানই জানেন। তোমার বেলায় আরও সূক্ষ্ম হব। চার বন্ধুই জোরে হাসতে লাগলো। মণিমালা চলে গেলে ললিত তাস নিয়ে বসলো। শ্যাম নিজের হাতের তাস তুলে নিতে নিতে হঠাৎ বলল, আচ্ছা ললিত, যদি বসন্ত বিলাপ হেরে গিয়ে আমাদের সঙ্গে ফ্যাইসালা করতে চায়, ধর কোঅ্যাক্সিডেন্স চায়, তাহলে? ললিত নিজের তাস গোছাতে গোছাতে জবাব দিল, সেটা পরের ব্যাপার। না, যদি চায়, ধর না ওরা চাইলো, তাহলে? তাহলে আমি ভাই আমার ফেভারিট সেই ফ্লুটোসেন্ট মেয়েটাকে চাই, আলো চ্যাটার্জি। তোর চাওনে আলো জ্বলবো কি সিধু? আলবাত জ্বলবে, নয়তো কি তুই জ্বালাবি শালা? আমার দত্তগুপ্ত বাঁ দিকের একটা তাস ডান দিকে টেনে নিল, বলল, আমার আলোয় কাম নাই। আমি ভূগোল রে বড়ই ভালোবাসি রে সিধু। ভূগোলের ম্যাপখান দেখছস নাকি? আহারে, চক্ষু সার্থক করে। দত্তগুপ্ত যাকে ভূগোল বলল তার নাম পার্বতী সেন, স্কুলের ভূগোল দিদি। ললিত অবশ্য তার অভিমত স্পষ্ট করে ব্যক্ত করল না। তবু বোঝা গেল তার পছন্দ কলেজের টিচার নবনীতাকে, যাকে ললিতরা বলে কুলপি দিদি। ঠান্ডা আঁটাসাঁটা দিদি। শ্যাম তার অভিমত ব্যক্ত করল না। দেখতে দেখতে আরও কিছুদিন কেটে গেল। দিন 15। শ্রাবণের শেষাশেষি প্রবল বর্ষণ নামল। আকাশ যখন সঞ্চিত সব জল ঢেলে দিয়ে একটু ফাঁকা, ঈষৎ কৃপণ মেঘলা ভাবটা আছে, অথচ সারাক্ষণ বৃষ্টি নেই। ঝিপঝিপ করে জল আসছে, পালাচ্ছে। মাঝে মাঝে ইলিশে গুঁড়ি ঝরছে। তখন আবার এই ঘটনাটি ঘটল। শ্যাম নিত্যকার মতো সন্ধ্যাবেলায় ললিতের বাড়ি আড্ডা দিতে যাচ্ছিল। এখন আড্ডাটা আরও আকর্ষণীয় হয়ে উঠেছে, কেননা সিধু রোজই প্রায় বসন্ত বিলাপের খবর আনছে। আগে যা ছিল বসন্ত বিলাপের অবস্থা, এখন তার চেয়েও খারাপ। বসন্তের কুসুমগুলি এখন এই সুন্দর বর্ষাতেও রীতিমতো নির্জীব হয়ে পড়েছে।
কদিন ধরে আর টু শব্দ শোনা যাচ্ছে না ওখানে। শ্যামদের আসা যাওয়ার পথে দোতলায় বারান্দায় দাঁড়িয়ে 4-5 জনে জটলা বাঁধিয়ে আর প্রচণ্ড চিটকিরিও দিচ্ছে না। রাস্তাঘাটে চোখাচোখি হলে চোখ সরিয়ে নিচ্ছে। শ্যামরা সবাই খুব খুশি। কতকগুলো মেয়ে পাড়ায় এসে জুড়ে বসে তাদের নাকাল করবে এ তো হয় না। শত হলেও তোমরা মেয়ে, আশকারা না দিলে তোমরা বাবা গাছে উঠতে পারো? পারো না। বোনের ছাতা মাথায় তুলে শ্যাম আস্তে আস্তে হাঁটছিল। বিকেলের পর থেকে আবার ঝিপঝিপ বৃষ্টি চলছে। নেমেছিল জোরে, তবে প্রথম পশলাটা জোরে হবার পর ঝিপঝিপ করে চলছে। শ্যামের আজ মনটাও বেশ ভালো। তার হয়তো একটা প্রমোশন হতে পারে, অফিসে শুনেছিল। ছোট প্রমোশন, তবু প্রমোশন তো। ললিতদের বাড়ির রাস্তাটা আজ 3-4 দিন ধরেই অন্ধকারেই পড়ে আছে। মিউনিসিপ্যালিটির আলো ঝড় ঝড় বৃষ্টিতে কোথায় কি গন্ডগোল হওয়ায় তার এখনও সারানো হয়ে উঠল না। না উঠুক, চোখ বেঁধে দিলেও শ্যামরা এগলি দিয়ে চলে যেতে পারবে। বেশ খানিকটা অন্ধকারের মধ্যে দিয়ে শ্যাম টিপে টিপে বৃষ্টির মধ্যে হাঁটছিল। বসন্ত বিলাপের কাছে আসতেই শ্যাম তার সামান্য তফাতে কাকে যেন রাস্তায় উবু হয়ে পড়ে যেতে এবং কোঁকিয়ে উঠতে শুনল। উপেন শ্যাকরার দোকান বন্ধ। হোমিও গিরিরাজ ডিসপেন্সারিতে আলো জ্বলছে অবশ্য, কিন্তু সে আলো এতটা পৌঁছচ্ছে না। হোমিও গিরিরাজ আলো হোমিও এক রাত্রি, জলে কি জলে না বোঝা যায় না। শ্যাম তাকালো, মাথায় কাপড় তোলা এক মহিলা একেবারে রাস্তায় হুমড়ি খেয়ে পড়েছে। পড়ে হাত পা কেঁকিয়ে কেঁকিয়ে যেন যন্ত্রণা প্রকাশ করছে। বৃষ্টিটাও এ সময় একটু বড় বড় ফোঁটায় পড়ছিল। মেয়েটি ছটফট করছে যন্ত্রণায়। নিশ্চয়ই অন্ধকারে আচমকা হোঁচট খেয়ে পড়েছে, কিংবা কোনো গর্তে পা দিয়ে ফেলেছে। শ্যাম অবিবেচক হতে পারে না, পাড়ারই জানাশোনা কোনো বাড়ির বউ হবে। এগিয়ে গিয়ে শ্যাম বলল, কি হলো, পড়ে গেলেন? যন্ত্রণা বোধহয় অতি তীব্র, অসহ। মাথা নাড়িয়ে ছটফট করতে করতে আকারে প্রকারে এবং যন্ত্রণা কাতর গলায় মেয়েটি যেন কি বলল। শ্যামের মনে হলো ওকে তুলে ধরতে বলছে। পায়ে বোধ হয় জোর চোট পেয়েছে মেয়েটি। শ্যাম উদ্বেগের গলায় বলল, আপনাকে ধরবো নাকি? উঠে দাঁড়াতে পারছেন না? মেয়েটি হাত বাড়িয়ে দিল সামান্য। শ্যামকে হাত ধরে উঠিয়ে দিতে বলছে। শ্যামের এক হাতে ছাতা, অন্য হাতটি দিয়ে সে মেয়েটিকে সাহায্য করল উঠতে। বেচারি মেয়েটির গা হাত ভিজে, মাথার খোপা থেকে কাপড়টাও কাঁধে খসে পড়েছে। মুখ তুলতে পারছিল না যন্ত্রণায়। কান্নায় গলায় বলল, আমি সোজা হয়ে দাঁড়াতে পারছি না, ওপাশটা একটু পৌঁছে দিন। শ্যাম হাত ধরে থাকলো, সাহায্য করলো, আর মেয়েটি খুঁড়িয়ে খুঁড়িয়ে রাস্তার পাশে বাড়িটার চৌকাঠের সামনে গিয়ে দাঁড়ালো। শ্যাম গোলমালে একেবারেই লক্ষ্য করেনি মেয়েটি বসন্ত বিলাপের চৌকাঠে গিয়ে দাঁড়িয়েছে। বরং শ্যাম জিজ্ঞাসা করতে যাচ্ছিল, গোড়ালি মচকে ফেলেছেন নাকি? কোথায় লেগেছে? একটা রিক্সা ধরে দেব? শ্যাম বুঝি মাত্র 2-3টি শব্দ উচ্চারণ করেছে। হঠাৎ বুকের ওপর পিস্তল ধরে শাসাবার মতন করে সেই মেয়েটি শ্যামের পাঞ্জাবির বুকের কাছটায় ভীষণ জোরে মুঠো করে চেপে ধরে গর্জন করে বলল, শিগগিরই ভেতরে ঢুকুন, নয়তো চেঁচাবো। ঢুকুন শিগগিরই। শ্যাম কিছু বোঝবার আগেই মেয়েটি ঠেলে সদরের উপর ঢুকিয়ে দিল। আর শ্যাম দেখল দরজার পাশ থেকে সদরের গলি থেকে জনা 4-5 মেয়ে বেরিয়ে এসে তাকে ঘিরে ফেলেছে। একেবারেই বিমূঢ় বিরল শ্যাম, তার পালাবার কোনো পথ নেই। ওই মেয়েটা যেটা রাস্তার উপর হুমড়ি খেয়ে পড়ে কঁকাচ্ছিল, সে এখন দিব্যি সোজা পায়ে দাঁড়িয়ে 2-4 বার যেন লাফও মারল। গলার স্বরে তার পিঁপড়ে কামড়াবারও কোনো কষ্ট নেই। ভেবা চাকা খেয়ে শ্যাম বলল, মানে আমায় এভাবে? মানে মানে বোঝাচ্ছি। এই লিলি, তোর হাতে কি আছে? জিওমেট্রি বাক্সের কাটা। ঠিক আছে, ও বেশি টেন্ডাই ম্যান্ডাই করলে ওকে প্যাক করে ফুটিয়ে দিবি। মানে ব্যাপারটা কি আপনারা? শ্যাম কি স্বপ্ন দেখছে নাকি? শাট আপ! কথা বললে ছুঁচ দিয়ে মুখ সেলাই করে দেব। এই অনিমা, তোর হাতে কি আছে? স্কেল। শুভ্রা, তোর কাছে কি আছে? কাঁচি। আর কিছু বললেই ওর মাথার চুল কেটে দিবি ক্যাচ করে। শ্যাম আত্মরক্ষার জন্য মাথার ছাতাটা গুটিয়ে ফেলল। একটা মাত্র দৌড়, 5 পা দূরে চৌকাঠ। এদের ঝটকা মেরে ঠেলে ঠুলে 5 পা এগুতে পারলেই শ্যাম বেঁচে যাবে। দেবে নাকি ধাক্কা? 2-4টে ঘুষি চালাবে, ছাতা পেটা করে পালাবে। কিন্তু সেটা সম্ভব নয়। কম্পাসের কাঁটা, স্কেল, রুল
কাঁচি এবং না জানি আরও কত কী অস্ত্রশস্ত্র হাতে নিয়ে এই নারী বাহিনী তাকে ব্যূহ রচনা করে রয়েছে। শ্যাম পালাবার চেষ্টা করলেই এরা আক্রমণ করবে। সেই আক্রমণে শ্যামের ধুতি, জামা, গায়ের চামড়া, মাথার চুল, পিতৃদত্ত নাক কান থাকবে কি থাকবে না শ্যাম বুঝতে পারল না। সেই মেয়েটা যার পাকা অভিনয় ভুলে শ্যাম একেবারে বন্ধুর মতো বসন্ত বিলাপে পা দিয়ে ফেলেছে, সে সঙ্গিনীদের বলল, ওকে দোতলায় নিয়ে চল। এই বলে শ্যামকে উদ্দেশ্য করে টিটকিরি মেরে হুকুম করল, শুনুন শ্যামচন্দ্র বাবু, আপনাকে দোতলায় যেতে হবে। লক্ষ্মী ছেলের মতন চলুন। লিলি, দরজাটা বন্ধ করে দেয়। শব্দ করে সদর বন্ধ হলো। শব্দটা শ্যামের বুকের ওপর এমনই জোরে লাগলো যে শ্যামের বুক ধড়ফড় করতে লাগলো। গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে শ্যামের, পা তার কাঁপছিল। শ্যাম ঠোঁট ভেজাচ্ছিল বারবার। ছি ছি, শ্যাম একটা মেয়ের চালাকির কাছে হেরে গেল। রাস্তার মধ্যে একবারও শ্যাম কেন মেয়েটার মুখ ভালো করে দেখল না, কেন বুঝলো না ওই মাথার কাপড় তুলে রাখার ব্যাপারটা পুরোপুরি ফলস। শ্যামকে শুধুমাত্র ভাওতা মারা এবং বৃষ্টির জল বাঁচানো। এখন শ্যাম মেয়েটিকে চিনতে পারছে। বিজয়া চৌধুরী, সোশ্যাল ওয়েলফেয়ারে চাকরি করে। শ্যামকে ওরা ঠেলছিল। শ্যাম বলল, ব্যাপারটা কি হচ্ছে আমি বুঝতে পারছি না। কি করছেন আপনারা? দোতলায় আমি কেন যাব? শ্যামের কথায় সমস্যার একটা হাসি উঠল। বিজয়া বলল, কেন যাবেন? গিয়েই বুঝতে পারবেন। কথা বাড়িয়ে লাভ নেই, চলুন। আপনার জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে আর বৃষ্টিতে ভিজতে পারছি না। শ্যাম শেষবার প্রতিবাদ করে বলল, পুলিশ ডেকে আনবো। বৃষ্টির মধ্যে সন্ধ্যাবেলায় মেয়েদের হোস্টেলে ঢোকার জন্যে পুলিশে ধরিয়ে দেব। পুলিশের নামে শ্যামের সমস্ত পেটটা আমাশার ব্যথার মতো মোচড় দিতে লাগলো। সর্বনাশ, এরা সব ছকে রেখেছে যে। অগত্যা শ্যাম এগোতে বাধ্য হলো। বিজয়া শ্যামের আগে, বাকি মেয়েরা শ্যামের পিছনে। সদ্য বন্দি শত্রুর মতো মেয়েরা শ্যামকে আগলে নিয়ে দোতলায় উঠে এলো। লিলি বলল, প্রতিমাদির ডিউটি, আজ ফিরবে না। রাধাদি বলেছে প্রতিমাদিদের ঘরেই নিয়ে যেতে। রাধাদিকে ডাক, আর সবাইকে। শ্যামকে ঠেলে নিয়েই ওরা একেবারে শেষ প্রান্তের ঘরে ঢোকালো। ঘরে বাতি জ্বলছিল। শ্যাম ঘরটা একবার দেখল। গোটা তিনেক তক্তবোস, বিছানা পাতা, কাঠের আলনা, দড়ির আলনা, শাড়ি, সায়া, জামা ঝুলছে। কাঠের সস্তা র্যাক আর টেবিলে বইপত্র, কাগজ, মাথার তেল, ক্রিম, পাউডার, চুলের ফিতে, ওষুধের শিশি, আরও কত কি। শ্যামকে কেউ বসতে বলল না। বেচারি দাঁড়িয়ে থাকলো। দাঁড়িয়ে দাঁড়িয়েই আলোতে সে তার শত্রুপক্ষকে দেখতে লাগলো। সবকটার মুখে চাপা হাসি, বিজয়গর্বের হাসি তো বটেই, তার সঙ্গে বাঁকা হাসিও মেশানো। প্রচ্ছন্ন একটা কৌশলের আভাসও যেন ওদের চোখে মুখে ফুটে আছে। লিলি খোঁচা মেরে বলল, একটা ময়লা গামছা এনে দে বরং, ওই মাথা আর তোয়ালে দিয়ে মুছে না। আবার এক দফা হাসি উঠল। শ্যাম দেখল নিচে থেকে তাকে যারা ধরে এনেছিল দোতলায় এসে তাদের দল আরও ভারী হয়ে উঠেছে। আলো চ্যাটার্জি, পার্বতী সেন, মীনা গুপ্ত সবাই আছে। শ্যামের খুব কান্না পাচ্ছিল। এমন সময় পায়ে শব্দ তুলে এবং গলায় আওয়াজ দিয়ে সিংহবাহিনী অর্থাৎ সেই অনুরাধা সিংহ এলো। মেয়েরা সবাই গা সরিয়ে তাদের রাধাদি অর্থাৎ বাহিনীর সাবাধিনায়িকার জায়গা করে দিল। রাধার হাতে একটা ফাইল আর চোখে চশমা, নাক কোঁচকালো, ঠোঁট ওল্টালো। তারপর অনুরাধা ঘরে ঢুকে শ্যামকে একবার আপাদমস্তক তির্যক চোখে সঘৃণায় লক্ষ্য করল। এগিয়ে গিয়ে জানলার দিকে দাঁড়ালো। শ্যামের পা তখন রীতিমতো থরথর করে কাঁপছে। গলার কাছে সোডার গুলির মতন ভয়ের একটা শক্ত বল আটকে আছে। শ্যামের মনে হলো সে একেবারে অনুরাধার পায়ের ওপর পড়ে পা জড়িয়ে ধরে। একটা চেয়ার টেনে অনুরাধা বা রাধা বসলো। বসেই হুকুম করলো, ওকে একটা টুল দে বসার। কে যেন একটা টুল এনে দিল। রাধা গম্ভীর গলায় বলল, দাঁড়িয়ে দাঁড়িয়ে বলির পাঁঠার মতন কাঁপতে হবে না, ওই টুলে বসা হোক। দাঁড়িয়ে থাকার অবস্থা শ্যামের ছিল না। সে সত্যিই বলির পাঁঠা। শ্যাম নিজেকেও নিজে পাঁঠা বলল এবং অসহায়ের মতো বসল।
শ্যামকে আবার ভালো করে দেখে রাধা বলল, মাথাটা মোচা হবে নাকি? শ্যাম নেতিবাচক মাথা নাড়ল। ভালো। তা মশাইয়ের নাম কি শ্যামচন্দ্র? না, শুধু শ্যাম। এই সে এত বিপদের মধ্যে একটা বিদ্বেষপূর্ণ রসিকতা করে বলল, শ্যামের পাশে মানাবার মতন কিছু এখনো খুঁজে পাইনি। রাধা ইঙ্গিতটা বুঝল। মেয়েরাও ঠোঁটের ফাঁকে হেসে ফেলেছে। খানিকটা যেন ব্যঙ্গ করেই রাধা বলল, টিকটিকির আবার পাখা গজাবার স্বাদ। তা কেষ্ট ঠাকুরের বাবার নাম কি অনাদিচরণ বাবু? আজ্ঞে হ্যাঁ। পলাশপাড়ার দিকে থাকা হয়? হ্যাঁ। বয়স কত? 34। চাকরি বাকরি তো মোটামুটি ভালোই করা হয়। চাকরি একটা করা হয়। রাধা এবার মুহূর্ত কয় চুপ করে থেকে সঙ্গিনীদের দিকে তাকিয়ে চোখে চোখে যেন কি কথা বলে নিল। পরে বলল শ্যামকেই, সেদিন স্টেশনে আমার কাপড় পুড়িয়েছিল কে? শ্যাম এভাবে চোরা মার খাওয়া বরদাস্ত করতে পারছিল না। সে বলল, আমি সেদিন ইচ্ছে করে আপনার শাড়ি পরাইনি, অ্যাক্সিডেন্টালি হয়ে গেছে। আমার অবশ্য কেয়ারফুল হওয়া উচিত ছিল। আমি তার জন্য ক্ষমা চেয়েছি। যদি তাতেও না হয়ে থাকে, শাড়ির দাম দিতে রাজি আছি। আলো টিটকিরি দিয়ে বলল, ইস, খুব যে টাকার তেজ। পার্বতী বলল, তেজস্ক্রিয় না কি বলে যেন, একেবারে তাই না রে আলো। খিলখিল করে হাসি উঠল মেয়েদের মধ্যে। শ্যামের আর সহ্য হচ্ছিল না। কান নাক চোখ জ্বালা করছিল। শ্যাম রাধার দিকে তাকিয়ে বলল, আমাকে এখানে এভাবে কেন ধরে আনা হয়েছে আমি জানতে চাই। আহারে কচি খোকা। কেন ধরে আনা হয়েছে আপনি জানেন না? না, এটা অন্যায়। রাধা যেন সাঁড়াশির মতো চোখ করে শ্যামের দিকে তাকিয়ে বলল, আপনাকে কি জামাই আদর করার জন্য ধরে আনা হয়েছে ভাবছেন? না, তা তো নয়ই, দেখতেই পাচ্ছি। বলে শ্যাম কাঁটা কম্পাস, স্কেল, কাঁচি সজ্জিত মেয়েদের দিকে তাকালো। এ বাদরামি কে করেছে? কি জানেন না? এই লিলি, দে তো তোর হাতের কাঁটা দুটো, দেখছি জানে কিনা। বলে রাধা হাতের ফাইলটা নাড়ল। বলি কাগজে, বাংলা কাগজে কে আমাদের ঠিকানা দিয়ে বিয়ের বিজ্ঞাপন ছেপেছে? শ্যাম একেবারেই চোপসানো ফানুসের মতো হয়ে গেল। তার অবশ্য মনে মনে এরকম একটা সন্দেহ হচ্ছিল, কিন্তু ব্যাপারটা এত গোপনে করা হয়েছে যে বসন্ত বিলাপের মেয়েদের জানার কথা নয়। কোথায় কলকাতার কাগজে টাকা পাঠিয়ে বিজ্ঞাপন ছাপার ব্যবস্থা, আর কোথায় এরা? কি করে জানবে? রাধা ততক্ষণে আবার জোরে ধমকে উঠেছে, কে দিয়েছে বিজ্ঞাপন? শ্যাম আত্মরক্ষার জন্য দিশেহারা হয়ে গেল। সর্বনাশ, তাদের কীর্তি যে ফাঁস হয়ে যাচ্ছে। ব্যাপারটা শাড়ি পরানোর চেয়ে মারাত্মক। শ্যাম যদি স্বীকার করে নেয়, তবে এই বসন্ত বিলাপের দল তার ছাল চামড়া ছিঁড়ে নিয়ে ডুগডুগি বাজাতে বসবে। চোপসানো মুখে গোগো শব্দ করতে করতে শ্যাম খানিকটা থুতু গিলে ফেলল। অসহায়ভাবে মাথা নেড়ে বলল, আগে আমি কিছু জানি না। কিসের বিজ্ঞাপন? রাধা চেয়ার ছেড়ে লাফিয়ে উঠল। জানেন না? মিথ্যে পাতির লায়ার, চোর। শ্যাম প্রায় হাত জোর করে বলল, সত্যি বলছি, বিশ্বাস করুন। এই আলো। রাধা রক্তচক্ষু হয়ে হাত বাড়ালো। ওই পাখাটা দে তো, আজ আমি ওর মাথায় পাখার বাঁট ভাঙবো। আলো একটা বিছানার পাশ থেকে একটা পাখা তুলে নিল। শ্যাম বলল, আপনারা সবাই মিলে আমার ওপর অত্যাচার করছেন। বলার সময় দেখলো পাখাটা সিংহবাহিনীর হাতের কাছে নিয়ে আলো দাঁড়িয়ে আছে। কাগজে বিয়ের বিজ্ঞাপন আপনারা দেননি? রাধা ধমকে ধমকেই বলল, আমাদের বাড়ির ঠিকানা দিয়ে পাত্র চাই বলে কে তাহলে বিজ্ঞাপন দিয়েছে? শ্যাম গোবেচারি ও ন্যাকা বোকার মতো করে বলল, আমি কি করে জানবো কিসের বিজ্ঞাপন? রাধা হাতের ছোট ফাইল খুলে কিছু কাগজপত্র সরিয়ে দুটো কাগজ বের করলো। শ্যামের কাছে এগিয়ে এসে ভাঁজ করা কাগজের একটা জায়গা দেখালো, লাল পেন্সিলের ঘেরা দেওয়া। শ্যাম দেখার ভান করলো। এই বিজ্ঞাপনটা কে দিয়েছে? আমি জানি না। মিথ্যুক, বেয়াদব,
এই বিজ্ঞাপনে কি লেখা হয়েছে জানেন না আপনি? কি করে জানবো? লেখা হয়েছে যে এই ঠিকানায় বামুন, কায়স্থ, বদ্যি, উজ্জ্বল, শ্যাম, গৌরাঙ্গী, বয়স্ক, কম বয়স্কা, চাকরি করা বহু পাত্রী আছে। বিবাহযোগ্যা এই পাত্রীদের জন্য পাত্র চাই। শ্যাম পরপর দুবার ঢোক গিলল। বিজ্ঞাপনটা কবার বেরিয়েছে জানেন? আগে না। দুবার। দ্বিতীয়বার আরও নতুন নতুন কথা আছে। ও, কত চিঠি এসেছে এই ঠিকানায় জানেন? কত চিঠি এসেছে অনিমা? অনেক, প্রায় 200 তো হবেই, এখনো আসছে। তাহলে? রাধা শ্যামের দিকে ছুরির মতো ধারালো চোখে তাকালো। কি বলার আছে আপনার? বলার বাস্তবিকই কিছু নেই। ভেজা মাথায় বসে থাকতে থাকতে শ্যাম হাঁচল। বিজয়া লিলির হাত থেকে জ্যামিতি বাক্সর দুমুখো ছোঁচালো কাটা কেড়ে নিয়ে এসে শ্যামের একেবারে হাতের কাছে দাঁড়ালো। দাঁড়িয়ে কাঁটাটা শ্যামের মুখের কাছে তুলে বলল, ক্যাবলার মতন করে তাকাবেন না, চোখে ফুটিয়ে দেবো প্যাক করে। শ্যাম ভয়ে চোখের পাতা বুজে ফেলল। আলো বলল, অত দরকার কি, পুলিশে দিয়ে দে না, পুলিশের জিম্মায় দিয়ে দে, আর সঙ্গে সঙ্গে মানহানির একটা মামলা সবাই মিলে ঠুকে দে, দেখি ধর্মের সার কোথায় পালায়। মামলা? বাহ, মামলা করব না? আমাদের মান সম্মান, আমাদের পারিবারিক সুনাম নষ্ট করে যারা আমাদের সম্মানহানি করেছে তাদের নামে মামলা করব না? এতগুলো মেয়ের একসঙ্গে মামলা, দেখি কোর্ট কি করে ছাড়ে আপনাদের। শ্যাম আর কোথাও কোনো পথ দেখতে পেল না। শালা শেষ পর্যন্ত মেয়ে ছেলেদের ব্যাপার নিয়ে মামলা। ক্রিমিনাল কেস হবে নাকি? হতে পারে। বাড়ি থেকে তাড়িয়ে দেবে, সারা শহরে রই রই পড়ে যাবে, জেলে গিয়ে ঘানি ঘেরাতে হবে। শ্যাম যেন ঘামতে লাগলো। আপনারা আমায় একা পেয়ে যা খুশি বলছেন। ভিড়ের মধ্যে থেকে কলেজের টিচার নবনীতা এগিয়ে এসে বলল, রাধা, উনি যদি এ সময় কাউকে ডাকতে চান ডাকতে পারেন, ওদের তরফে যদি কিছু বলার থাকে শুনে নেওয়া যাক। বেশ, একজনকে ডাকতে পারেন, যে কোনো একজনকে। কি করে ডাকবো? আমি এখানে। 2 লাইন লিখে দিন, আমরা আনিয়ে নিচ্ছি। ও বাড়িতে আড্ডায় নিশ্চয়ই পাবো। লিলি সঙ্গে সঙ্গে কাগজ কলম এনে দিল। রাধা বলল, কোনো আজে বাজে কথা লেখা চলবে না, কোথায় আছেন তাও নয়, শুধু লিখবেন বিশেষ জরুরি, একবার আসতে হবে। লেখাটা আমরা দেখে নেব। শ্যাম সামান্য ভাবল, কাকে এ সময় আসতে লেখা যায়? সিধুকেই লেখা যাক। সিধু নিশ্চয়ই এসে বসে আছে আড্ডায়। সিধুটা একটু গুন্ডা গোছের, দত্তগুপ্ত কিছু করতে পারবে না। ললিতটা আরও নার্ভাস। শ্যাম লিখল, সিধু, পত্রপাঠ চলে আসবি, ভীষণ বিপদ। লেখাটা রাধা পড়ে দেখল, তারপর বিজয়াকে দিয়ে বলল, যা আরেকটাকে ধরে আন। ও বাড়িতে কেউ যাবি না তোরা, নিচে থাকবি। ঝিয়ের ছেলেটাকে পাঠিয়ে দে, বলে দিস কিছু যেন না বলে। বিজয়ারা একদল দৌড়ে ঘর ছেড়ে চলে গেল। ঘরে শ্যাম টুলে বসে, আর ওদিকে রাধা চেয়ারে ফিরে এসে বসেছে। নবনীতা বিছানায় বসে আস্তে আস্তে পায়ের পাতা কাঁপাচ্ছিল। আলো দরজার দিকে একটা টেবিলের কোণায় আধ বসা হয়ে দাঁড়িয়ে আছে, প্রায় চুপচাপ। শ্যাম আটক করা চোরের মতন হতাশ হতোদ্যম হয়ে এদিক ওদিক তাকাচ্ছিল। ঘরের জালনায় মোটা শিক, রাস্তার বারান্দার দিকের দরজাটা বন্ধ। ঝিপঝিপে বৃষ্টি পড়েই চলেছে। শ্যাম যে বারান্দা থেকে নিচে রাস্তায় লাফ মারবে তার সাহস নেই, উপায়ও নেই। দৌড় মেরে নিচে পালানোর অনর্থক। নিচে পুরো ফৌজ দাঁড়িয়ে আছে সিধুকে ধরে আনার জন্য। অগত্যা শ্যাম ঘরের জিনিসপত্র, বিছানা, শাড়ি, জামা, এটা সেটা লক্ষ্য করতে লাগলো। করতে করতে সে দেখল কোণার দিকে দড়ির আলনায় বেশ বাহারি এক ব্রেশিয়ারি ঝুলছে। এই ঘরে কে কে থাকে শ্যাম জানে না। প্রতিমাদি থাকে শুনেছে, আর কে? শ্যাম আড়চোখা ব্রেশিয়ার দেখতে লাগলো এবং নানা রকম অনুমান করছিল। সিধু শালা আসবে তো, নাকি ব্যাপারটা আঁচ করতে পেরে এ পথটা আর মারাবে না। বন্ধুর বিপদে সিধু যদি না আসে তবে শ্যাম তার সঙ্গে আর কোনো সম্পর্ক রাখবে না। সিধু, ললিত, দত্তগুপ্ত সকলেরই এখানে এসে যাওয়ার উচিত। শ্যাম কেমন করে কাদায় ডুবে গেছে। একা শ্যাম কেন,
ওই তিনটেরও তো একই হাল হওয়া দরকার। শ্যাম একা জেলে যেতে পারবে না। মণিমালা বৌদির কথায় খুব নেচেছিল সবাই। এবার ঠেলা সামলাও। বৌদির ওপর শ্যামের রাগ হচ্ছিল। স্ত্রী বুদ্ধি প্রলয়ঙ্কারী। শ্যাম আবার হাঁচল, একসঙ্গে বার পাঁচেক। হাঁচি 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 হাঁচি। রাধা ভুরু কুঁচকে ধমক দিয়ে বলল, হাঁচির হাড় বসিয়ে দিচ্ছেন যে, হাঁচিতে যে রোগ ছড়ায় সে জ্ঞান নেই, হাদা কোথাকার। শ্যাম তাড়াতাড়ি নাকে মুখে রুমাল চাপা দিল। নবনীতা রসিকতা করে বলল, শ্যামবাবুর জন্য একটু আদা চা এনে দে। আলো আলো গা দুলিয়ে ঘাড় হেলিয়ে বলল, চা খাবেন নাকি শ্যামবাবু? মাথা নাড়ল শ্যাম, না খাবে না। আলো সিধুর ফ্লুরোসেন্ট ল্যাম্প সত্যিই বেশ জলজলে। বড় বড় চোখ, ভাসা নাক, বেশ লিপাড়া চেহারা। নবনীতা আর রাধা নিজেদের মধ্যে কথা বলছে, যদিও তবু শ্যাম বুঝতে পারছে কথাটা শ্যামদের নিয়ে। পুলিশ ডাকা, মামলা করা, এই সব সংক্রান্ত। শ্যামের মাথা ধরে উঠেছিল। এমন সময় নিচের দিকে হইচই। সিঁড়িতে দুপদাপ, তারপর সিধুর গলা। সিধুকে চারপাশ থেকে ঘিরে মেয়েরা ঘরে ঢুকলো। সিধুর অবস্থা ভালো নয়, একেবারে ভ্যাবাচেকা খেয়ে গেছে। মাথার চুল এলোমেলো, জামার একটা পকেট ছিঁড়ে গেছে। সিধু জড়সড় কাঠ। সিধু ঢুকতেই শ্যাম প্রায় ছেলে মানুষের মতন ডুকরে পড়ল। সিধু। সিধু সিংহবাহিনীর মুখোমুখি হয়ে একেবারে ভূত দেখার মতন আঁতকে উঠল। তার গলায় আর শব্দ বেরোচ্ছে না। দাঁড়িয়ে দাঁড়িয়ে সিধু কিম্ভূত ধরনের একটা শব্দ করল। রাধা মেয়েদের বলল, আর একটা টুরফুল এনে দে ওকে, ভিড়মি খেয়ে না পড়ে যায়। সিধু। ধাতস্থ হতে সিধুর একটু সময় লাগলো, কিন্তু ধাতস্থ হবার পর সিধু বেশ তাড়াতাড়ি সাহস সংগ্রহ করতে লাগলো। একটা ভাঙা মোড়া এনে দেওয়া হয়েছিল সিধুকে বসতে। সিধু শ্যামের পাশে বসলো। রাধা বলল, নামটা কি সিদ্ধেশ্বর গাঙ্গুলি? সিধু মাথা হেলিয়ে সায় দিল, বলল, আমাকে এখানে আনার মানেটা কি? বলে শ্যামের দিকে তাকালো। কি হয়েছে রে? শ্যাম অসহায়ের মতো বলল, আমাকে এরা রাস্তা থেকে ধরে এনেছে। ধরে এনেছে? কচি খোকা। আলো টিটকিরি মেরে মন্তব্য করল। সিধু আলোর দিকে তাকালো। শ্যাম নিজে এখানে আসতেই পারে না। আসবে কি করে? এলে যে পা খোঁড়া করে দেব। চুপ, তোরা চুপ করে থাক। মেয়েরা চুপ করে গেল। আপনার বন্ধুকে আমরা রাস্তা থেকে ধরে এনেছি। হ্যাঁ, এনেছি। এটা কিডন্যাপিং? কেন এনেছি জানে না? না। আপনারা ইতর অসভ্য জন্তু। সিধু চোখ বড় বড় করে চেয়ে থাকলো। ঘটকও এসেছে? খবরের কাগজে, রবিবারের কাগজে একটা বিয়ের বিজ্ঞাপন বেরিয়েছে ভাই, এখানকার বাড়ির ঠিকানা দিয়ে। তাতে নাকি লেখা আছে এখানে নানা রকম ভেরিয়াস টাইপের মেয়ে পাত্রী আছে, বিয়ের যোগ্যী। সেই বিজ্ঞাপনের বেরুবার পর চিঠি এসেছে অনেক। ঘটকও এসেছে? সঙ্গে সঙ্গে আলো জিভ ভেঙিয়ে বলল, আহারে। রাধা চেয়ারে বসে সিধুকে ধমকে উঠল জোরে। ছোট লোকের আড্ডা নাকি এটা? মাইরি ফাইরি চলবে না, ভদ্র ভাষায় কথা বলুন। ইল্লি বললে দোষ নেই। বাজে কথা থাক, কাজের কথার জবাব দিন। বলুন। বিজ্ঞাপনটা আপনারা দিয়েছেন? আপনারাও দিতে পারেন। আলো ছুটে এলো, যেন সিধুর মাথায় চুলের ঝুঁটি ধরেই নেড়ে দেবে। বলল, আমরা বিজ্ঞাপন দিয়েছি? মিথ্যেবাদী, পাজি। আমরাই বা দেবো কেন? বিজ্ঞাপন দিতে পয়সা লাগে। আপনাদের জন্য আমরা চ্যারিটি করব কেন? একটু চুপ। নবনীতা মৃদু হেসে বলল, তা ঠিক, তবে এখানে সেটা করা হয়েছে। বিজ্ঞাপনের টাকা আপনারা দিয়েছেন। সিধু এবার সন্দিগ্ধ হলো। বাজে কথা, মিথ্যে কথা। আমাদের এতে স্বার্থ কি? 16 আনা স্বার্থ। 1 আনাও নয়। বেশ, কিন্তু সিধুবাবু, গোসাই মশাই যদি আমরা দেখাই যে বিজ্ঞাপনটা আপনারা দিয়েছেন, তাহলে? সিধু ভেতরে ভেতরে ভয় পেলেও মুখে প্রকাশ করল না। বলল, প্রমাণ থাকলে অন্য কথা। থাকলে কি হবে বলুন তো? কি আর, আমাদের যা খুশি করবেন আপনারা।
আমরা প্রথমে পুলিশে যাব, শ্যামচন্দ্রকে আজই হাজতে ঢোকাবো, আর আপনাদের নামে মামলা করব। আমাদের এতগুলো মেয়ের সামাজিক ও পারিবারিক মান সম্মান সম্ভ্রম নষ্ট করার জন্য, বুঝলেন? সিধু সবই বুঝতে পেরে গেছে এতক্ষণে। শ্যামের দিকে ঘাবড়ানো চোখে চাইল, নিচু গলায় বলল, আলো সুইচ কোথায় রে? শ্যাম ফিস ফিস করে বলল, কোন আলো? কানে কানে কথা বলার কিছু নেই, আমরা যা বললাম তাই করব। আগে হ্যাঁ, আপনারা যা ভালো বোঝেন করবেন, কিন্তু প্রমাণটা? রাধা তার হাতের ছোট ফাইল ওল্টালো, বলল, আমরা কলকাতার কাগজের অফিস থেকে খোঁজ নিয়ে জেনেছি এখান থেকে মানি অর্ডারে টাকা পাঠানো হয়েছে শ্যামচন্দ্রের নামে। কলকাতায় আমাদের লোক আছে, কবে কত টাকা পাঠানো হয়েছে তাও বলতে পারি। 11 জুন আর 1 জুলাই কাগজের অফিসে আমরা চিঠি দিয়েছিলাম, তার জবাবও এখানে আছে, দেখতে চান? শ্যাম টুল সমেত মাটিতে হাঁটু গেড়ে পড়ল। সিধু একেবারে ভ্যাবাচাকা খেয়ে তড়াক করে দাঁড়িয়ে উঠে হাত জোর করে কি বলতে গেল। কেউ কোনো কথা শুনল না। আলো সিধুকে চিমটি কাটলো বেজায় জোরে। লিলি সিধুর ছেঁড়া পকেট ধরে টান মেরে বাকিটাও ছিঁড়ে দিল। অনিমা শ্যামের পিঠে গুম করে এক কিল বসিয়ে দিল, আর পার্বতী কুঁজোর জল শ্যামের মাথায় ঢেলে দিল। ওরই মধ্যে কে যেন সিধু এবং শ্যামকে সেফটি পিন দিয়ে ফোঁটালো। জ্যামিতি বক্সের দুমুখো কাঁটা দিয়ে খুঁচিয়ে দিল। 2-4 বার স্কেলের বাড়িও পড়ল। শ্যাম এবং সিধু পাশাপাশি মাটিতে বসে জোর হাতে ক্ষমা ভিক্ষা করতে করতে বলল, আর না, প্লিজ মরে যাব। রাধা হুকুম করলো কড়া গলায়, এই ওদের ছেড়ে দে। মেয়েরা সরে দাঁড়ালো। তাহলে দোষ স্বীকার করছেন? আগে হ্যাঁ করছি, আপনার পায়ে পড়ছি। আমাদের মাফ করুন। কিন্তু এই যে আমাদের ইজ্জত নষ্ট করা হয়েছে, এর কি হবে? যা বলবেন তাতেই রাজি। আমাকে প্লিজ পুলিশে দেবেন না। পুলিশের নাম শুনলেই আমার ডিসেন্টি হয়। মামলা যদি করেন সে স্ক্যান্ডেল হবে, শহরে টিকতে পারবো না, বাড়ি থেকে তাড়িয়ে দেবে, চাকরি যাবে। এ জ্ঞান আগে হয়নি? আগে না হলে কি এই পথ মারাই? অত সস্তায় না চিড়ে ভেজে না। এই অপমান, দুর্নাম, সম্ভ্রমহানির ক্ষতিপূরণ কে দেবে? শ্যাম এবং সিধু মুখ চাওয়াচাওয়ি করল। শ্যাম বলল, আগে আমাদের কি আছে বলুন? যৎসামান্য মানুষ আমরা, ক্ষতিপূরণ কি করেই বা দিতে পারি? তা হয় না, শুধু হাতে ছেড়ে দেওয়া যায় না। মুচলেখা দিচ্ছি। এমন সময় ঘরের মধ্যে হাসির অট্টরোল পড়ে গেল। মেয়েদের ভিড় সরিয়ে মণিমালা কোথা থেকে এসে হাজির। পেছনে হন্তদন্ত ললিত আর দত্তগুপ্ত। রাধা চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে এবারে অন্য মূর্তি হয়ে গেল। হেসে গড়িয়ে আহ্লাদে আটখানা হয়ে বলল, একেবারে কাঁটায় কাঁটায় এসে পড়েছে মনিদি, ব্যাংক হয়ে পড়েছে। মণিমালা হাসি চাপতে পারছিল না, মুখে আঁচল চাপা দিয়ে বলল, এ কি করেছিস রে ওদের? ও মা, ছি ছি। আপনারা ভাই উঠে বসুন। শ্যাম সিধুর দিকে তাকালো, সিধু শ্যামের দিকে, তারপর দুজনেই ললিত ও দত্তগুপ্তের দিকে তাকালো। ললিতরাও কিছু কম হতবাক নয়। সিধু মণিমালার দিকে তাকিয়ে শেষে বলল, বৌদি, এটা খুব আনফেয়ার কাজ হলো। আপনি টেচারি করলেন আমাদের সঙ্গে। কনস্পিরেসি? তুমি আমাদের গাছে চড়ে মই কেড়ে নিলে বৌদি। এখন বুঝতে পারছি তোমার চালটা কাদের তরফ থেকে ছিল। আমাকেও খুব খেলাইলেন বর দিদি, আপনারে দণ্ডবধ। মেয়েদের দল অট্টহাসি হেসে উঠল, নানা গলার নানা সুরের হাসি। হাসির চোটে ঘরটা ফেটে যাবার জোগাড়। মণিমালার নাকে চোখে জল এসে গেছে হাসতে হাসতে। নাক চোখ মুছে হাসি সামলে বলল, কেন ভাই, দোষটা কি করলাম? আপনাদের কত হাহুতাস ছিল, আমি বরং বসন্ত বিলাপের ঘরে এনে বসিয়ে দিলাম। এরপর যার যেমন কপাল। কপাল কেন বলছেন মনিদি? বলুন কেরামতি, কার কত কেরামতি। সিধু আলোর দিকে তাকালো। তারা উঠে দাঁড়িয়েছে। সিধু দেখল আলোর সুইচটা হাতের কাছেই। কেরামতি করতে অবশ্য সাহস করল না।
ললিত এক পলক নবনীতার দিকে তাকালো, তাকিয়ে কীরকম লজ্জা পেল। দত্তগুপ্ত ঝট করে ভূগোল দিদি পার্বতীকে চোখ টিপে দিয়েই গম্ভীর হয়ে গেল। মণিমালা বলল, রাধা এদের তাহলে। এখনকার মতন থাক, তবে ক্ষতিপূরণ তো দিতেই হবে, পরে দেবে, আমরাও ভেবে দেখি। তেমন হলে দিতে পারি, মুচ লেখাও। হোয়াট অফ ওনার বৌদি, আমরা এবার যাই। যান। মাসখানেক হয়নি, ইলিশে গুঁড়ি বৃষ্টির মধ্যে সন্ধ্যাবেলায় শ্যাম আর রাধা একই সঙ্গে একটা রিক্সা করে স্টেশন থেকে ফিরছিল। রেল অফিসের সামনে জোড়া কদম গাছের তলায় এসে শ্যাম বলল, তোমার পদবিটা বড় ফেরোসাস রাধা। সিংহি, ওটা বদলে নিলে কেমন হয়? রাধা শ্যামের কাঁধের কাছে আলগা ঠেলা দিয়ে বলল, বদলে নিলেও তোমার লাভ হবে কিছু, আমি সিংহের মতোই থাকবো। তা থাকো, তাতে আমার আপত্তি নেই। নেই? না, আপত্তি কিসের? আমি তো তোমার খাঁচায় ঢুকে পড়েছি, তবে পদবিটা পাল্টে নাও। আহ, ফার্স্ট ক্লাস কদম ফুলের গন্ধ দিয়েছে। শুধুই কি গন্ধ, কদমতলায় একেবারে শ্যাম রয়েছেন যে। রাধাও। দুজনেই ঘন হয়ে হাসতে লাগলো। হঠাৎ শেষ হলো আজকের নিবেদন। বিমল করের লেখা বসন্ত বিলাপ। শ্যামের চরিত্রে সুতীর্থ দাস, অনুরাধার চরিত্রে শ্রেয়া, ললিতের চরিত্রে পলরব, আলো ও নবনীতার চরিত্রে প্রতিমা শিকারী নস্কর, সিঁদুর চরিত্রে রণজয় রায়চৌধুরী, মণিমালার চরিত্রে সোমাশীল, দত্তগুপ্তের চরিত্রে শুভ, অন্যান্য চরিত্রে চন্দ্রিকা, টুকটুকি পাল ও রূপা। গল্প পাঠে শুভ, নাট্যারূপ ও সমগ্র পরিচালনায় আমি পলরব, ধ্বনি পরিকল্পনা ও পোস্টার ডিজাইন রিতম পাল। আগামী সপ্তাহে ঠিক সোমবার ভারতীয় সময় ঠিক 9:24 এবং বাংলাদেশীয় সময় ঠিক রাত্রি 9:54 আরও একটি গল্প নিয়ে হাজির হবে গপ্পপুর লোকাল।